আপনারা জানেন দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে সেই একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, অনুমোদন করা হয়েছে। তাহলে বিষয়টা কি এক দেশে দুই রোদ এরকম দাঁড়ালো না? কিন্তু এইটা তো হওয়ার কথা না। এইটা যদি হয় তাহলে সে দেশে লেভেল প্লেইং ফিল্ড থাকলো কি করে, এবং সরকার এবং ইসি কি করে একটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে? অথচ তারা বারবার এই কথাটি বলছে এবং মানুষকে এটি আশ্বস্ত করতে চাচ্ছে যে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে পৃথিবীর সেরা একটি নির্বাচন তারা করবে। আমরা যদি কুমিল্লার আব্দুল আওয়াল মিন্টুর কথা বলি, তার আছে দ্বৈত নাগরিকত্ব, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে ঠিক সেই একই কোন রকম কোন দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু হেরফের নাই, একই কারণে কুড়িগ্রামের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এরকম আরো বেশ কয়েকজনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই বিষয়টা এসে ঠেকেছে তারেক রহমান পর্যন্ত। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এই ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নাই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়, এবং কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে থাকে সেও নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়। এখন যেহেতু জামাতের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আপিল শুনানি চলছে, আবার ওই একই কারণে বিএনপির আব্দুল আওয়াল মিন্টুটা গ্রহণ করা হয়েছে, তারেক রহমানেরটাও গ্রহণ করা হয়েছে। এখন কেউ একজন ইসিতে তারেক রহমানের নামে একটা মামলা ঠুকে দিছে যে এইটা এই সমস্যা। এখন এখানে কি সমস্যা সেইটার ব্যাপারে আমি একেবারে ডকুমেন্টস সহ আপনাদেরকে দেব। আপনারা দলিল প্রমাণ সহ হাতে নাতে প্রমাণ পাবেন। তার আগে বিএনপির বর্তমান রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে, তারা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে এবং কোন ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এতদিন আমরা বুঝতে না পারলেও সম্প্রতি তাদের কিছু কার্যক্রমে, কিছু কথাবার্তায়, তাদের নেতাকর্মীদের কিছু অ্যাক্টিভিটি ভিজনের মাধ্যমে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে না ভোটের ক্যাম্পেইন করতে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে এক, এইটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝাও এবং আওয়ামী লীগ যাতে বিএনপিতে ভোট দেয় এর জন্য তারা এমন ভাবে ক্যাম্পেইন করছে এবং গ্রামে গ্রামে ভোট চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একদম এক, কোনো পার্থক্য নাই। এই মুহূর্তে বিএনপি কে ভোট দেয়া মানেই আওয়ামী লীগকে ভোট দেয়া। আপনারা এই ভিডিওগুলো দেখেন নাই? আমি কপিরাইট ইস্যুর কারণে এবং ভিডিও বড় হয়ে যাচ্ছে এবং তারেক রহমানের ওই ভিডিওটা দেখাবো বলে আমি আর ওই ভিডিওতে যাচ্ছি না, ওইগুলো দেখাচ্ছি না। আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখেছেন। এক নেতা, শ্রীবর্দী উপজেলার এক নেতা, তিনি কিভাবে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে কত বড় ক্ষতি হবে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য সেইটা বোঝাচ্ছেন। তারপরে ওই যে একজন মহিলা চট্টগ্রামের দিকে, সম্ভবত তার ভাষা বলে দিল চট্টগ্রাম, সে বোঝাচ্ছে যে না আপনারা ভাবেন না যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে। এখন ধানের শীষে ভোট দেয়া, বিএনপি কে ভোট দেয়া মানেই আওয়ামী লীগে ভোট দেয়া। 10 বছর পরে হলেও এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, নেত্রীকে তারা ফিরিয়ে আনবে, এই কথা তারা দিয়েছে। আবার ওদিকে ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন, ওই যে এই যে মানে সংসদ ভবনে, ম্যানেজড সংসদে, অবৈধ সরকারের সংসদে গিয়ে কোথায় কোথায় কোরআনের আয়াত ঝাড়তো, সে দেখেন আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। এটি তাদের বর্তমানের রাজনীতি। প্রত্যেক জায়গায় এই ক্যাম্পেইন তারা করছে, না ভোটের ক্যাম্পেইন করছে, আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আনা যায়, এবং তারা জামাত ইসলাম তাদের কাছে নিরাপদ না, তাদের কাছে নিরাপদ হচ্ছে তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে বাংলাদেশে রাষ্ট্র চালাবে, অন্য কেউ বাংলাদেশে থাকতে পারবে না। লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, যাতে কেউ কোনো বাধা দিতে না পারে।
আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি চাঁদাবাজি করবে, বিএনপি যাবে, আবার আওয়ামী লীগ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে আবার তারা চাঁদাবাজি করবে, এরকম 5-10 বছর করে চাঁদাবাজি করবে ভাগে যোগে। যদিও আওয়ামী লীগ কখনোই চায় না এই বাংলাদেশে বিএনপি টিকে থাক, আর এই মেয়াদটা যদি টিকে থাকতো তাহলে আর জীবনে বিএনপি নামক কোন জিনিস বাংলাদেশে আর থাকতো না। কিন্তু বিএনপি বেমালুম এগুলো ভুলে গেছে। এখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে আনার জন্য তাদের নেতা, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত বলছে, হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শুনেন নাই? বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলছেন যে আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই, আমরা চাই আওয়ামী লীগ এবার না হলেও আগামীবার নির্বাচনে অংশগ্রহণ করুক। এই হচ্ছে বিএনপি। বিএনপির প্রত্যেকটি নেতা একই ধরনের কথা বলেছে, অথচ বিগত 17 বছরে আওয়ামী লীগের কোন নেতা বিএনপির নামগন্ধ শুনতে পেরেছে? তারা বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই ধরনের কথা কোনোদিন শুনেছেন তাদের মুখে? তারা চেয়েছে যে কোনোভাবে বিএনপিকে মাইনাস করে দিতে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে, অথচ বিএনপি এসে দেখুন কি করছে। হ্যাঁ, এটার অবশ্য কারণ আছে। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ 17 বছর ধরে প্রত্যেক জায়গায় তাদের লোক রিক্রুট দিয়েছে। আর ধর্ম ব্যবসার কথা তো আছেই, ধর্ম ব্যবসা তো করছেই। যাই হোক, যে কথাটি বলতে গিয়ে, এই যে বিএনপির একজন নেতা সর্বশেষ মোশাররফ হোসেন ঠাকুর, লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে আমি কবিতা আড্ডায় একটা প্রোগ্রামে পাশাপাশি বসেছিলাম, আমার তো এখন ঘৃণায় বমি আসছে। সেই লোক দেখুন কি বলছে ইসলাম সম্পর্কে, তাদের অবস্থানটা দেখুন, একটু শুনুন। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো, আর উনি যেটা পড়ছেন এটা নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি ইয়ে হয়, মব হয়। আমি বললাম, অন্যরা বলা শুরু করেন। তাহলে শুনেছেন, সে হিজাব এবং নিকাবকে, নিকাব ইসলামী পোশাক না, ইসলামী ড্রেস না, এই নিকাব পরে রাখি ইহুদি নারীরা ওই ধরনের কাজ করে বেড়াতো অসামাজিক। আমি আর ওই ভাষাগুলো এখানে উল্লেখ করলাম না, তার মুখেই আপনারা শুনেছেন। এরকম প্রত্যেকেই তাদের ছাত্র দলের ছেলেপেলেরা, তারা হিজাব পরিহিত নারীদেরকে তারা বারবার হেনস্থা, বোরকা পরা মেয়েদেরকে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ, এত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে। এমনকি ছাত্র দলের এক নেতা তো বলেছে যে ওই শিবিরের জামাত শিবিরের সন্তান হওয়ার চেয়ে ওইটা মানে বেশ্যার সন্তান হওয়া নাকি তার কাছে অনেক বেশি পুণ্যের কাজ। এতদিন ভাবছিলাম যে হয়তো তারেক রহমান দেশে আসলে এর একটা রাশ টেনে ধরবে এবং এটি বন্ধ হবে, কিন্তু তারেক রহমান আসার পরে মনে হচ্ছে আরো বেশি করে শুরু হয়েছে এবং তারা খুব জোশ নিয়ে এটি শুরু করেছে। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে বাংলাদেশে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত ঘোলাটে এবং সংঘাতপূর্ণ। দেশে বর্তমানে একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং কার্যত অবৈধ ক্ষমতাসীন সরকার, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নীল নকশায় মত্ত। অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সামাজিক অবক্ষয় চরমে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হতে হতে শ্বাসরুদ্ধকর অবস্থায় গিয়ে পৌঁছেছে। এমত অবস্থায় একটি নির্বাচনের ঘোষণা এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের আইনি এবং সাংবিধানিক অবস্থান নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে তা কেবল আইনি প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের এক গভীর সমীকরণও। সম্প্রতি বিএনপির একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল বিএনপির নির্বাচন সংক্রান্ত কমিটি যে তার প্রধান নির্বাচন কমিশনে গিয়ে পোস্টাল ব্যালট এবং দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যে আপত্তি এবং উদ্বেগ প্রকাশ করেছে তা আপাত দৃষ্টিতে সাধারণ নির্বাচনী অভিযোগ মনে হলেও এর নেপথ্যে রয়েছে সুগভীর রাজনৈতিক কৌশল এবং অস্তিত্ব রক্ষার লড়াই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে ঝড় উঠেছে তার সাথে বিএনপির এই তড়িঘড়ি ইসি সাক্ষাতের বা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের যোগসূত্র অত্যন্ত স্পষ্ট। প্রথমে আসা যাক নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে। বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা শূন্যের কোঠায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর। পোস্টাল ব্যালটে রাজনৈতিক দলগুলোর নাম এবং প্রতীকের বিন্যাস এমন ভাবে করা হয়েছে যাতে কৌশলে বিএনপির নাম এবং তাদের প্রতীক ধানের শীষ ভোটারদের দৃষ্টিসীমার আড়ালে চলে যায়। এটি কোনো অসাবধানতা বা বর্ণানুক্রমিক ভুল নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক কারচুপি বা সাইকোলজিক্যাল রিগিং। এই সরকার জানে প্রবাসে তাদের জনসমর্থন
নেই, তাই পোস্টাল ব্যালট বা অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়ায় তারা সূক্ষ্ম কারচুপির আশ্রয় নিচ্ছে। বাহরাইনে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে, মানে একটা ভাইরাল ভিডিওতে দেখা হয়েছে, বিএনপি সেটা উল্লেখ করেছে। তা প্রমাণ করছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের বাইরেও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন কমিশন তার অংশ। তবে নির্বাচন কমিশনে গিয়ে নজরুল ইসলাম খানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল দ্বৈত নাগরিকত্ব নিয়ে। তিনি বলেছেন, গত 15 বছরে নানা কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে, তাদের নির্বাচনের বাইরে রাখা উচিত হবে না। এই বক্তব্যটি বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি পরোক্ষভাবে দলের শীর্ষ নেতা তারেক রহমানের অনাগত আইনি জটিলতা মোকাবেলার ক্ষেত্র প্রস্তুত করলেন? তার মানে কি তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন? কিন্তু এর আগে তো এ ব্যাপারে তাদের পক্ষ থেকে সবসময় অস্বীকারই করা হয়েছিল, তাই না? বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে কোনো ব্যক্তি বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। বিএনপি নেতাদের এই হঠাৎ তৎপরতা এবং ইসিকে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্রের বিষয়ে নমনীয় হওয়ার অনুরোধ জানানোর টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে দলের হাইকমান্ড এই বিষয়টি নিয়ে আইনি এবং সাংবিধানিক শঙ্কার মধ্যে রয়েছেন। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অন্যান্যদের শেয়ার করা তথ্যে দেখা যাচ্ছে 2015 সালে যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড নামক একটি কোম্পানি খোলার সময় তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। যদিও পরবর্তীতে সেটি সংশোধন করে বাংলাদেশ করা হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু এই সংশোধন বা নথির গড়মিল জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মনে প্রবল সন্দেহের জন্ম দিয়েছে। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামে থাকা এবং ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করা দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি প্রক্রিয়া। একজন ব্যক্তি যখন রাজনৈতিক আশ্রয়ে থাকেন তখন তিনি কার্যত রাষ্ট্রহীন বা নিজের দেশের পাসপোর্ট ব্যবহারে অক্ষম হতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন। ব্রিটিশ নাগরিক হতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রানীর প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিতে হয়। প্রশ্ন হলো, তারেক রহমান কি সেই শপথ নিয়েছেন? যদি তিনি 2015 সালে কোম্পানির নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করে থাকেন, তবে সেটি কি নিছক টাইপিং এরর নাকি একটি সত্য গোপন করা? একজন শীর্ষ রাজনৈতিক নেতা যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই অনেকে মানছেন, তার পক্ষে এমন ভুল কি গ্রহণযোগ্য? আর যদি তিনি সত্যি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে থাকেন, তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনে অযোগ্য। এই সত্যটি বিএনপি নেতারা জানেন বলেই কি নির্বাচন কমিশনে গিয়ে দ্বৈত নাগরিকত্বের আইনি প্যাচ খেলার চেষ্টা করছেন বা খোলার চেষ্টা করছেন তারা? মজার ব্যাপার হলো, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান দুজনেই ব্রিটিশ নাগরিক বলে প্রমাণ রয়েছে। তারা যদি তারেক রহমানের ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে তারা যে প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হয়েছেন তারেক রহমানেরও একই প্রক্রিয়ায় ব্রিটিশ নাগরিক হওয়ার কথা, কিন্তু সে কথা হয়তো গোপনই থাকছে আপাতত। ভাইরাল পোস্টে তারেক রহমানকে সবুজ পাসপোর্টের প্রমাণ দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। এটি একটি আবেগ ঘন আবেদন হলেও এর আইনি ভিত্তি কিন্তু খুব শক্ত। বিগত সরকার দাবি করেছিল যে তারেক রহমান তার পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে নাগরিকত্ব বর্জন করেছেন। বিএনপি বরাবরই দাবি করে আসছে যে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং পাসপোর্ট নবায়ন করতে না দেওয়ায় তিনি তা জমা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এখানে মূল সমস্যা হলো স্বচ্ছতার অভাব। পাসপোর্ট না থাকা এবং নাগরিকত্ব না থাকা এক বিষয় নয়, কিন্তু তারেক রহমান যদি ব্রিটিশ পাসপোর্টধারী হয়েই থাকেন, তবে তাকে অবশ্যই সেই পাসপোর্ট বা নাগরিকত্ব সারেন্ডার করার দালিলিক প্রমাণ দাখিল করতে হবে নির্বাচন করতে হলে। বর্তমান অবৈধ সরকার এবং তাদের নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন হয়তো তারেক রহমানকে এজন্য কিছু বলবে না বা তার সম্পর্কে জনসম্মুখে কিছু প্রকাশ করবে না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষরা কি তাকে ছেড়ে দেবে? তারা তো তারেক রহমানকে বিদেশি নাগরিক বলে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবেই, তাই না? বর্তমান সরকার দেশটিকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ব্যাংকগুলো দেউলিয়া, বিচার বিভাগ পরাধীন এবং প্রশাসন দলীয় ক্যাডারে পূর্ণ। এই পরিস্থিতিতে জনগণ একটি পরিবর্তন চায়। সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে বিএনপি তারেক রহমানকে সামনে এনেছে, কিন্তু তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে এই অস্পষ্টতা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে টালমাটাল করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। এখনো বিষয়টি ফেসবুক পর্যায়ে আছে। দু একদিনের মধ্যেই হয়তো বিষয়টি নিয়ে মাঠ গরম করা হবে এবং এই
তারেক রহমানের শত্রুপক্ষ বা নির্বাচনে তাদের প্রতিপক্ষ যারা আছেন তারা এটি নিঃসন্দেহে জনগণের কাছে নিয়ে যাবেন এবং তারপর সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। জনগণ তাদের নেতার কাছে শতভাগ সততা এবং স্বচ্ছতা আশা করে। তারেক রহমান যদি ব্রিটিশ নাগরিক না হন তবে এখনই উপযুক্ত সময় তা প্রকাশ্যে ঘোষণা করার এবং তার দালিলিক প্রমাণ উপস্থাপন করার। আর যদি তিনি কৌশলগত কারণে নাগরিকত্ব নিয়েও থাকেন তবে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে আটকানোর যে ছক তার বিরোধীরা কষছে